বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেয়েছেন পার্থ চ্যাটার্জি। এবার বাকি বিধায়কদের সঙ্গে একই আসনেই বসবেন পার্থ চ্যাটার্জি। অন্যদিকে ঘাসফুল শিবিরের বিধায়কদের মধ্যেই আসন বরাদ্দ করা হয়েছে সদ্য বহিষ্কৃত হুমায়ুন কবিরের। আর তারপরে উঠে আসছে একের পর প্রশ্ন, জল্পনাও তুঙ্গে, কেননা দুই বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাদেরকে আবার পুনরায় আসনে বসানো হচ্ছে। তারই একের পর এক বিষয় তুলে ধরে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি। তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেন। আমার নেতা নয়, আমার কথা নয়, আমার নেতা বলে গেছে। আমাদের কেষ্টমণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে এবং এসআরডি এর মতো রাজ্য সরকারের মন্ত্রী পদমর্যাদার দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, নীলবাতন লাগানো গাড়ি সহ। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। হুমায়ুন কবিরের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে। তার কারণ মালদা মুর্শিদাবাদ সহ যারা বাংলাভাষী মুসলমান, তারা বেশ কিছু কারণে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ। প্রথম কারণ, ওবিসি জটিলতা করে শিক্ষিত মুসলিম এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কারণ, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামানো, আগুন লাগানো, হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যা, সবার পিছনে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার, তার মন্ত্রীরা, সিদ্দিকুল্লাহরা রাস্তায় নেমে উস্কেছে। কিন্তু ফাইনালি মমতা ব্যানার্জি বলেছেন আমি থাকলে, বেঁচে থাকলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না, আর যদি তোমরা কোনো আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার্যকর করেছেন। এই সব অনেকগুলি মুসলিম সমাজের তাদের নিজস্ব কিছু দাবি বা কিছু প্রতিশ্রুতি যা ভঙ্গ করেছেন। মুসলিমদের ভোটে নির্বাচিত কার্যত জামাতিদের স্টাইলে সরকার চালানো মুখ্যমন্ত্রী, তাই অনেক ভোট ওনার কাছ থেকে সরছিল। সেই ভোটটা যাতে কোনো মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টিতে না চলে যায়, বিশেষ করে বিজেপিতে না চলে যায়, সেই কারণে হুমায়ুন কবিরকে দিয়ে, বাবরের নাম দিয়ে, এটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ধর্মীয় জিগির তুলে অ্যান্টি তৃণমূল মুসলিম ভোটকে ধরে রাখতে চান। এবং তারপরে যদি দু চারটে পাঁচটা সিট যেখানে তৃণমূল জিতত না, হুমায়ুন যেতে বা হুমায়ুনের লোকেরা যেতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কম পড়ে বিধানসভা ভোটের পরে, তখন কার্যত হুমায়ুনকে আবার সাথে নিয়ে নেওয়া যেতে পারে। অর্থাৎ হুমায়ুন কবিরের যে ইউপি না কি নাম, সেটা হচ্ছে তৃণমূলের কার্যত বি টিম। তাই হুমায়ুন কবিরের আসন ওদের মধ্যেই রাখাটা অত্যন্ত স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আচ্ছা, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু বিধানসভায় দেখা যাচ্ছে তাদের যে সংরক্ষিত আসন তার কোনো বদল হয়নি, সেই সংরক্ষিত আসনটা রয়েছে। তাহলে এই সাসপেনশনটা কি লোক দেখানো? এই প্রশ্নটি লোক দেখানো তো বটেই। স্ট্যান্ডিং কমিটি সহ অনেকগুলো কমিটিতে পার্থ চ্যাটার্জিকে আবার জায়গা না, স্ট্যান্ডিং কমিটি সহ নয়, একটা মেম্বার দুটো কমিটিতে থাকবে, একটা হাউস কমিটি, একটা স্ট্যান্ডিং কমিটি। সে তার যতক্ষণ না মেম্বারশিপ যাচ্ছে তিনি থাকতে পারেন, এটার সঙ্গে কোনো নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছিল বামেরা। ওরা দীর্ঘদিন ধরে কংগ্রেসকে আহ্বান করছিল জোটে এসো, জোটে এসো, জোটে এসো, সাড়া দিচ্ছিল না। মোহাম্মদ সেলিম নিজেই বলে দিলেন এই জোট হচ্ছে না। বিজেপি কিভাবে দেখছে কংগ্রেস? আমি প্রথমত বলি, ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড নয়। আমরা পশ্চিমবাংলায় পরিবর্তনপন্থী ভোটার এবং বিশেষ করে সনাতনীদের, রাষ্ট্রবাদীদের কাছে বলবো
যে আপনারা যদি 21 এবং 24-এর ভোটের বিশ্লেষণ করেন তাহলে দেখবেন 21-এ 55 থেকে 60টি আসন মূলত রাষ্ট্রবাদী এবং হিন্দু এবং যারা প্রাণের ভয়ে বাংলাদেশ থেকে 47-এর সময় থেকে এসেছেন শরণার্থী, হিন্দু শরণার্থী, তাদের ভোটই 20, 25, 30 হাজার করে কেটে সিপিআইএম পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার কাজটা করছেন। এবং 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোনো মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারতো না। আপনারা উল্টে দেখবেন যাদবপুরের সৃজন বাবু থেকে দমদমের সুজন বাবু প্রত্যেকেই এমন প্রায় 11 থেকে 12টি লোকসভা আসন রয়েছে মূলত হিন্দু ভোট এবং রাষ্ট্রবাদী ভোটারদের যারা মৌলবাদ, জঙ্গিবাদ এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজকে আমরা মনে করি সমর্থন করে না, তাদেরকে নো ভোট টু বিজেপি এবং নানাভাবে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা ফিরে আসছি, আমরা দমদম জিতছি, আমরা ব্যারাকপুর জিতছি, আমরা যাদবপুর জিতছি, আমাদের শূন্য কাটছে, সেলিম সাহেব আমাদের জিতছেন, তার আসন তো পাক্কা হয়ে গেছে, এইসব নানা কথা বলে যারা তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে চান তাদের একটা অংশকে বিভ্রান্ত করে 6% ভোট কেটে আরো 12টা লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় সুনিশ্চিত করেছেন। আমরা আশা করব এবারের ভোটে তারা সেলিম সাহেব, সুজন বাবুদের এই ধরনের তত্ত্ব কথায় বিশ্বাস করবেন না। আপনারা ভোট নষ্ট করবেন না, আপনারা নো ভোট টু মমতা করুন এবং ভারতীয় জনতা পার্টি বিশ্বাসযোগ্য এবং প্রকৃত বিকল্প, এটা ইতিমধ্যে প্রমাণিত। আমরা এখনো মনে করি যে দুর্নীতিগ্রস্ত, তোষণের রাজনীতিতে সিদ্ধহস্ত পারিবারিক কোম্পানি তথা পার্টি টিএমসির সঙ্গে ভারতীয় জনতা পার্টিরই লড়াই হবে এবং এখানে অন্যরা কে কি করবে সেটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। গোটা রাজ্যের নিরিখে সিপিআইএমের একটা আসনও জেতার মতো জায়গা আছে বলে আমি মনে করি না, বরঞ্চ 294টার মধ্যে 290টা আসন এমন আছে যেখানে সিপিআইএমের সিকিউরিটি মানি ফরফিট হবে, এটা আমরা আগে থেকে বলতে পারি। সেলিম হুমায়ুন উল্টে কংগ্রেস কোনো পকেটে, একটা দুটো পকেটে উত্তর দিনাজপুর, মালদাতে আছে। মুর্শিদাবাদে আমি তো দেখতে পাইনি, এবারে হবে কিনা জানি না। মালদাতে এবং উত্তর দিনাজপুরে দুটো একটা পকেটে, তাও ওখানকার লোকাল লিডারদের জন্য, নট অ্যাজ এ হোল কংগ্রেস। আর আমাদের যে পীর সাহেবের পার্টি আছে আইএসএফ, তারা এই চত্বরে আছে, ওনাদের অনেক শিষ্য টিষ্য আছে এই ভাঙড় টাঙড় পাশাপাশি, এই দুটি একটি জায়গায় তাদের দেখা টাকা যায়। আর সার্বিকভাবে তো আমি দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, লড়াইটা তো দেখছি সরাসরি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি একদিকে আর দুর্নীতিগ্রস্ত পিসিমণির নেতৃত্বে তৃণমূল অন্যদিকে।